2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200-এর অধিক আসনে জিতিয়ে আনা হয়েছিল। এটি ছিল ডিজিএফআই, সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল, ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের মাস্টার প্ল্যানের অংশ। ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে। তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। ঠিক যে কারণে জামাত ইসলামের একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, ঠিক সেই একই কারণে আরেকজন রিটার্নিং কর্মকর্তা বিএনপির একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এই যে স্পষ্ট পক্ষপাতিত্ব, এটি কি শুধু শুধু হয়েছে, এমনি এমনি হয়েছে? এই বিষয়ে আমি আপনাদের সামনে আসব। তার আগে আর একটা বিষয়ে একটু আলোকপাত করে নেওয়া দরকার সংক্ষেপে, কারণ ইস্যু এত বেশি যে আসলে একই দিনে 2-3টা না বললে শেষ হয় না। গাজীপুরে যে জুলাই কন্যা তাহরিমা, এই মেয়েটাকে আপনারা জানেন যে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ডিবি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা। তো এই বিষয়টি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে হতে যে মেয়েটি এত সহজ সরল, মানুষ যারা বাটপার হয় তাদের চেহারার ভিতরে, তাদের লুকের ভিতরেই একটি বাটপারিত্ব ভাব থাকে, কিন্তু এই মেয়েটি এত সহজ সরল এবং তাকে যেখান থেকে গ্রেপ্তার করে আনা হয়, দেখা যাচ্ছে সে 250 টাকা দামের একটি মশারির নিচে একটি 10,000 টাকা দামের ভাড়া বাসায় থাকেন, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তো সেই মেয়ে কারো কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে, তাহলে যে করেছে এর আগেও তাহলে সে চাঁদাবাজি করেছে কিছু কিছু, 50 লাখ না হোক, 10 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000 এরকম চাঁদাবাজি করেছে। তো এরকম চাঁদাবাজি করলে তার ভিতরে তা তো একটা আভিজাত্যের ভাব আসার কথা, একটা মেকি আভিজাত্য আসার কথা, সেটি কিন্তু নাই, দেখি নাই। পরে কিছু মানুষ, কিছু অনুসন্ধানী মানুষের অত্যন্ত দৃঢ়চেতার কারণে বিষয়টি বেরিয়ে এসেছে। কালবেলার এক সাংবাদিক, তার নাম নাইমুর রহমান দুর্জয়, এই যে কালপ্রিট, এ আগে আমাদের সময়ে চাকরি করত বসুন্ধরা গ্রুপে। তো বসুন্ধরা গ্রুপে তাকে কুকর্ম করার কারণে, আকাশ কুকাশ করার কারণে তাকে ওখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। পরে তাকে কালবেলায় যখন নিয়োগ দেওয়া হয়, সন্তোষ শর্মাকে কালবেলার সাংবাদিকেরা বলেছিল যে এই ছেলে তো তার কুকীর্তির কথা যখন জানায় যে কিন্তু এই দুনিয়ার নিকৃষ্ট, সন্তোষ শর্মা তখন বলেছিল যে একে নিয়োগ দেওয়ার জন্য প্রচন্ড চাপ আছে। তো তারপরে এই ছেলেকে কালবেলায় নিয়োগ দেওয়া হয়। কালবেলার এখন বর্তমান সম্পাদক কিন্তু একজন বিএনপি নেতা। তো যাই হোক, এই ছেলে কি করেছে, এই সুরভিকে কুপ্রস্তাব দিয়েছে কক্সবাজার নিয়ে যাওয়ার। তো সে তো জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, সে ঘৃণা ভরে এটি প্রত্যাখ্যান করেছে এবং এটির প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায়। এই তার অপরাধ। এই অপরাধের কারণে এই শয়তানটা সংঘবদ্ধ একদল নাম কাওয়াস্তে সাংবাদিকদের নিয়ে তার বিরুদ্ধে একেবারে সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মেয়েটির চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা করেছে। তো পত্রিকায় বলেছে এটা, মামলায় দিয়েছে চুরির মামলা। তাহলে অসঙ্গতি, এই অসঙ্গতি দেখে যখন অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা গিয়ে যখন মামলার নথি ঘেঁটেছে, খোঁজখবর নিয়েছে, তখন আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। একে অতি অবিলম্বে এটাকে গ্রেপ্তার করা হোক এবং জুলাই আন্দোলনের যেখানে যে আছেন আপনারা একে পুলিশকে সহযোগিতা করুন গ্রেপ্তার করতে। এই বিষয়টা প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় আরেকটা বিষয়ে চলে যাচ্ছি, যে আপনারা জানেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স সেখান থেকে বহিষ্কার করেছে। বিসিবি অলরেডি আইসিসি কে চিঠি দিয়েছে যে আসন্ন T20 বিশ্বকাপ যে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে আয়োজন করছে, তারা নিরাপত্তা দেখিয়ে, নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি কে চিঠি লিখেছে যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের প্লেয়ারদের নিরাপত্তার হুমকি আছে, আমাদের বাংলাদেশের সাথে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় করা হোক, এই দাবি করে একটি চিঠি আইসিসি কে দিয়েছে। হয়তো আইসিসি তার অচিরেই জবাব দেবে। তার মানে ভারতকে কিন্তু একটা থাপ্পড় দেয়া হলো, কিন্তু এই থাপ্পড়েই থেমে থাকলে হবে না। ভারত 5 আগস্টের আগে শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ করেছে, 5 আগস্টের পরে তারা শেখ হাসিনাকে রেখে দিয়েছে তাদের বৈঠকখানায়,
এবং তাদের নীতির তিল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আরো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ যে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। এইটি যদি করে তাহলে ওদের ভাত মরে যাবে। ওরা বাংলাদেশের কাছে ফিরে আসলো বলে আর একটি কাজ করতে হবে, বাংলাদেশে যে 26 লক্ষ ভারতীয় চাকরি করছে এদের অতি দ্রুত এই চাকরি থেকে এদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে, অতি দ্রুত বহিষ্কার করতে হবে। এবার চলুন আমরা ওই বিষয়ে চলে যাই যে একই বিষয়ে দুজন ডিসি, একজন হচ্ছে কুড়িগ্রামের আর একজন হচ্ছে ফেনীর। কুড়িগ্রামে যিনি ডিসি বর্তমান রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, ইনি জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহীন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। আজ আমি যখন এই ভিডিও করছি 4 জানুয়ারি রবিবার, কারণ দেখানো হলো যে তিনি দ্বৈত নাগরিক। সুতরাং এই বিষয়ে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, একেবারে ফাইনাল কাগজপত্র সাবমিট করতে পারেন নাই, এই জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হলো। এরপরে মাহবুব আলম সালেহীন তিনি কিছু কথা বলতে চাইলেন যে আমি কাগজ দিচ্ছি, আমার কাছে কাগজ আছে, বা আরো কিছু আর্গুমেন্ট যখন করতে গেলেন তিনি তার কথা না শুনেই তিনি অন্দরমহলে চলে গেলেন। তার মানে তাকে এখন মামলার দিকে যেতে হবে। অপরদিকে দেখুন বিএনপির মনোনীত প্রার্থী ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু, তার বিষয়টা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখুন, মুখে আর কিছু বলবো না। জনাব আব্দুল আওয়াল মিন্টু, পিতা শফিউল্লাহ, বিএনপি। এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। বইটা কোথায়? আমার নিজের আমাদের এখানে উনি প্রমাণক হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন এমবাসিতে উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন। এবং আমরা যদি সংবিধানের যেটা আছে যে সংশ্লিষ্ট ধারা, সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো ওনার এফিডেভিটে ওনার যে ডিক্লারেশন যে উনি ত্যাগ করেছেন এবং এই ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন, তাহলে হচ্ছে ওনার এই মনোনয়নপত্র গ্রহণ করা যায়। আমরা এটা গ্রহণ করছি। তাহলে এখানে যে কোনো একজন তো বেঠিক, তাই না? যদি ফেনীর ডিসি সঠিক থাকেন তাহলে নিঃসন্দেহে কুড়িগ্রামের ডিসি বেঠিক, আর যদি কুড়িগ্রামের ডিসি সঠিক থাকেন তাহলে ফেনীর ডিসি বেঠিক। এটি কেন হলো আমরা সরকারের কাছে জবাব চাই। অবশ্যই সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে এবং এই 2 ডিসিকেও এর ব্যাখ্যা দিতে হবে। একজনের জন্য একরকম আর একজনের জন্য আরেক রকম একই বিষয়ে এটি কখনোই মেনে নেওয়া যায় না। এতে অবশ্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আর এই নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এরা যে নিজেরা কিছু করে নাই, এদের উপরে যে অন্য কেউ আছে তার একটি জলজান্ত প্রমাণ আসুন আমরা দেখি। এই যে দেখুন, তারেক রহমানের সাথে এনএসআই এর প্রধান আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ তিনি সমস্ত প্রথা ভেঙে বিএনপির কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সাথে একান্তে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অর্থাৎ 4 জানুয়ারিতে তিনি 12টা 15 মিনিটের সময় বিএনপির কার্যালয়ে যান এবং 1টা 21 মিনিট পর্যন্ত তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। ইতিপূর্বে এই ধরনের নজির কোনো রাষ্ট্রীয় কোনো বাহিনীর প্রধান এইভাবে একটি দলের প্রধানের সাথে বৈঠক করার নজির নাই। তাহলে এই যে আলামতগুলো, এই আলামতগুলো কিন্তু শুভ আলামত নয়। এইগুলো একটি অন্যরকম বার্তা দিচ্ছে, যে বার্তা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে।